আসসালামু আলাইকুম। প্রশ্ন দেওয়া আছে কতগুলো পূর্ণ সংখ্যা এন আছে যেন ওয়ান লেস দ্যান অর ইকুয়াল এন লেস দ্যান অর ইকুয়াল 2020 এবং এন টু দি পাওয়ার এন একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে আমাদের এনের মান নির্ণয় করতে হবে যা একের সমান বা একের চেয়ে বড় হতে পারে, কিন্তু 2020-এর চেয়ে ছোট অথবা সমান হতে পারে। তাহলে আমরা আগে দেখি যে পূর্ণবর্গ সংখ্যা আসলে কখন হয়। যদি আমরা কোনো একটা সংখ্যা এক্স স্কোয়ার তাকে রুট করে দেই, তাহলে আমরা কি পাচ্ছি? এই রুট আর স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকে শুধুমাত্র এক্স। কীভাবে কাটাকাটি গেল? আমাদের ছিল এক্স স্কোয়ার, তো রুট মানে কি? রুট মানে হলো আমাদের পাওয়ার হাফ। তখন আমাদের এই টু আর এই টু কাটাকাটি যায়, থাকে শুধুমাত্র এক্স টু দি পাওয়ার ওয়ান, আর এক্স টু দি পাওয়ার ওয়ান মানেই তো এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে আমাদের এন টু দি পাওয়ার এন একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, যেটাকে আমরা কীভাবে প্রকাশ করতে পারবো? এই এক্স স্কোয়ার আকারে। জন্য আমরা যদি রুট করে দেই, শুধুমাত্র এক্স থাকে, যা একটা পূর্ণ সংখ্যা। তাহলে এভাবে আমাদের এনের মান নির্ণয় করতে হবে। তো এখন আমরা দেখি যে আমরা যদি কোনো একটা সংখ্যা এক্স তাকে যদি আমরা রুট করি, তাহলে আমরা কি পাচ্ছি? পাওয়ার হিসেবে পাচ্ছি হাফ, মানে এক্সের পাওয়ার থাকতেছে হাফ। তো এখন আমি যদি এটাকে কোনো একটা জোড় সংখ্যা দিয়ে পাওয়ার দিয়ে দিই, প্রত্যেকটা জোড় সংখ্যাকে আমরা 2n আকারে লিখতে পারি। তো আমি যদি এই 2n পাওয়ার হিসেবে দিয়ে দিই, তাহলে আমাদের এই 2 কাটাকাটি যাচ্ছে, এই 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে কি থাকতেছে? এক্স টু দি পাওয়ার n। তার মানে আমি বলতে পারতেছি যে এক্স যেহেতু একটা পূর্ণ সংখ্যা এবং এনও যেহেতু একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমি এটার ভ্যালুও একটা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে আমরা এইভাবে এনের মান নির্ণয় করব। তো এখন দেখি আমাদের এন টু দি পাওয়ার এন কতভাবে আসতে পারে। তো আমার কি থাকতেছে? আমি যদি জোড় সংখ্যা পাওয়ার হিসেবে দেই, তাহলে আমাদের এই টু কাটাকাটি যাবে, তাহলে শুধুমাত্র থাকবে এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমি এখানে এনের মান যদি আমি 2n ধরি, আমাদের এনের মান 2n মানে জোড় সংখ্যা, তাহলে আমাদের পাওয়ারও কি থাকবে? পাওয়ারও হবে জোড় সংখ্যা। আর পাওয়ারই যখন জোড় সংখ্যা হবে, তখনই তো আমরা যদি রুট করি, তাহলে আমাদের তার পাওয়ার থাকবে হাফ। তো আমাদের 2 আর 2 কাটাকাটি যাবে, তাহলে আমাদের থাকবে 2n এর উপর শুধুমাত্র n। তাহলে এটার মান তো একটা আমরা পূর্ণ সংখ্যা পাবোই, কেননা প্রত্যেকটা মানই তো এখানে পূর্ণ সংখ্যা। যেমন 2 এটা একটা পূর্ণ সংখ্যা, আবার এনের মানও পূর্ণ সংখ্যা। আর এনের মান কত থেকে কত? 1 থেকে শুরু করে 2020 পর্যন্ত। তাহলে তো আমি এই প্রসেসে যদি আগাই, তাহলে এনের মান কী হতে হবে? জোড় সংখ্যা। তাহলে যতগুলো জোড় সংখ্যা আছে ততগুলো আমি এনের পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, টু হলো একটা জোড় সংখ্যা বা 1 থেকে শুরু করে সর্বপ্রথম জোড় সংখ্যা। তো এন টু দি পাওয়ার এন তার মানে কি? 2 এর পাওয়ার 2ই হবে। তো এটার মান কত? 4। আমরা জানি 4 একটা হলো পূর্ণবর্গ সংখ্যা। আমি আর একটা উদাহরণ দিই, 4 2 এর পরে জোড় সংখ্যা হলো 4, তাহলে 4 এর পাওয়ার কত হবে? 4। তাহলে হলো 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, এটার মান আসে হলো 256। তো এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এইভাবে করে আমি যতগুলো জোড় সংখ্যাই নিই না কেন, এন টু দি পাওয়ার এন হলো আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। তাহলে এখানে 1 থেকে শুরু করে 2020 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা আছে? আমাদের মোট সংখ্যা আছে 2020টি, তাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা জানবো যে কতগুলো জোড় সংখ্যা আছে এবং কতগুলো বিজোড় সংখ্যা আছে। তো ভাগ করে দিলে আসে আমাদের 1010। তার মানে 1010টি জোড় সংখ্যা আছে 1 থেকে 20-এর মধ্যে এবং 2020-এর মধ্যে, এবং 1010টি বিজোড় সংখ্যা আছে 1 থেকে 2020-এর মধ্যে। তো আমাদের দরকার হলো জোড় সংখ্যা। তাহলে আমাদের এনের মান দাঁড়াচ্ছে হলো মোট 1010টি। কিন্তু এখন তো আমাদের শুধুমাত্র জোড় সংখ্যা হিসাব হলো, আমাদের কিন্তু বিজোড় সংখ্যাতেও কতগুলো কেস আছে যেগুলোর কারণে আমরা এন টু দি পাওয়ার এন পূর্ণবর্গ সংখ্যা পাবো। যেমন আমি যদি সর্বপ্রথম যে বিজোড় সংখ্যা 1 দেখি, এনের মান 1, এন টু দি পাওয়ার এন
তার মানও হবে কত 1^1, এটার মান আসবে আমাদের 1। এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তো আবার আমি যদি দেখি যে 3^3 এটার মান আসবে 27, তো এটা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আমি যদি এর পরে দেখি 5^5 এইটার মানও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা আমরা রুট করলে কিন্তু আমরা কোনো পাওয়ার কাটাকাটি করতে পারতেছি না, কেননা আমাদের পাওয়ার তো 2 এর গুণিতক নয়, বা আমি এই 5কে 2 এর গুণিতক আকারে প্রকাশও করতে পারবো না। তাই আমাদের 5^5 কখনোই পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে না। তো আমি এর পরের বিজোড় সংখ্যা দেখি 7, তো 7^7 এটাও তো আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো এর পরেরটা যদি দেখি 9^9 এইটা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে? আমি এই 9^9কে 3^9 আকারে লিখতে পারি। কিভাবে? আমি এই 9কে ভাঙালাম 3^2, 3×3 9, আর পাওয়ার ঠিকই থাকলো। তো এখন আমি কিন্তু পাওয়ার এক্সচেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ 3^9 দিলাম, এই 2টাকে আমরা উপরে তুলে দিলাম। তো এখন তো আমরা যদি রুট করি তাহলে আমাদের হাফ এবং এই 2 কাটাকাটি যাবে, শুধুমাত্র থাকবে কত 3^9। তার মানে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। আবার আমি যদি এভাবে চেক করি যে 9 এর পরে কত হয় 11, তো 11^11 এটাও পূর্ণবর্গ সংখ্যা হবে না। এভাবে করে দেখতে গেলে আমাদের আসবে হলো 25^25, এটা হলো পূর্ণবর্গ সংখ্যা হবে। কীভাবে? 5² পাওয়ার হলো 25, এটা ইকুয়াল আবার লেখা যায় হলো 5^25 তার পাওয়ার হলো 2। এখন তো রুট করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা আসবে, মানে একটা পূর্ণ সংখ্যা আমরা পাবো। তো আমাদের এই মানটা হলো পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা দেখি আমাদের বিজোড় সংখ্যাগুলো কী কী, 1 3 5 7 এগুলো করে। তো আমরা প্রথমে কার জন্য পাইলাম 1-এর জন্য। আমি যদি 1² করি 1ই থাকে, তো আমি 1^1 এটার জন্য পাইলাম। এরপরে কতর জন্য পাইলাম? এই যে 9^9 এটার জন্য আমরা পূর্ণবর্গ সংখ্যা পাইছি। আমরা যদি 3² করি তাহলে কত হয় 3×3 9, এই তো 9^9 আমরা পূর্ণবর্গ সংখ্যা পাইছি। এরপরে আবার কত পাইছি 25^25, অর্থাৎ 5²। তার মানে স্কোয়ারগুলো করতেছি আমরা বিজোড় সংখ্যাগুলো, আর সেগুলোই আমরা এন হিসেবে ব্যবহার করতেছি। তাহলে এরপরে আমরা যদি দেখি 25-এর পরে কত হয় 27, তো 27 তো আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না, অর্থাৎ 27^27 পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো কত হবে এভাবে করে 7², অর্থাৎ 49^49 এইটা হলো আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমরা 7² আকারে প্রকাশ করতে পারবো 49কে। তো আমাদের রুট আর স্কোয়ার এই রুট আর এই 2 কাটাকাটি যাবে, তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এইভাবে করে যত দূর পর্যন্ত যাওয়া যায় আমরা স্কোয়ার যদি করে ওই সংখ্যাটা এন হিসেবে ব্যবহার করি, তাহলে কিন্তু বিজোড়ের ক্ষেত্রে অর্থাৎ বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা এনের মান পূর্ণবর্গ সংখ্যায় পাবো। তো এখন আমাদের কিন্তু এনের মান হতে হবে 2020 পর্যন্ত। তো আমি যদি 45² করি তাহলে কিন্তু আমরা পাবো হলো 2025। যদি আমরা 45² করি তাহলে আমরা পাবো 2025। তো 2025 তো 2020-এর চেয়ে অনেক বড় হয়ে যায়। তার মানে আমি বলতে পারতেছি যে আমি যদি 44² করি এটার মান দাঁড়াবে আমাদের 1936। এটা হলো আমাদের 2020-এর চেয়ে ছোটো। তার মানে আমি 44টা আমি এইভাবে সংখ্যা নিতে পারবো যেগুলোর স্কোয়ার করে আমি যদি সেগুলো এনের মান হিসেবে ব্যবহার করি তাহলে আমাদের n পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখন এই যে 44টা সংখ্যা কত থেকে কত 1 থেকে 44 পর্যন্ত, অর্থাৎ আমি 1 থেকে 44 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার করি, সেই সংখ্যাগুলো যদি n হিসেবে ব্যবহার করি তাহলে আমাদের n পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু আমরা 1 থেকে 44 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করব, এখানে কি কি আছে 1 2 3 4 এভাবে করে 44 পর্যন্ত, অর্থাৎ আমাদের জোড় সংখ্যাগুলোও আছে। কিন্তু আমরা এই জোড় সংখ্যাগুলোর কাজ তো আমরা এই ইভেন নাম্বারের যে কেস সেখানে আমরা ব্যবহার করছি যে 1010টি সংখ্যা আছে জোড় সংখ্যায়, যেগুলো আমরা এনের মান হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন আমি যদি 2 নেই, 2² করি তাহলে কত হয় 4, 4² করি কত হয় 16। তো এগুলো তো আমাদের
এই জোরের জন্য যে কেস আমাদের ছিল সেখানে আমরা অলরেডি ব্যবহার করে নিয়েছি 1010টি সংখ্যা, তার মধ্যে এই 4, 16 এগুলো আছে, তাই আমরা এই জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে দেব। আমাদের দরকার শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো। তাহলে 44টা সংখ্যা, এর মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে? 22টি জোড় সংখ্যা আছে এবং 22টি বিজোড় সংখ্যা আছে। তো আমাদের এই জোড় সংখ্যার দরকার নেই, কেননা আমরা সেগুলো এই 1010-এর মধ্যে অলরেডি ঢুকিয়ে দিয়েছি। তো আমাদের এই বিজোড় সংখ্যাগুলো হিসাব করতে হবে। তো আমাদের বিজোড় সংখ্যা আমরা কয়টা পাচ্ছি? 22টা পাচ্ছি। অর্থাৎ 1 থেকে 44 পর্যন্ত 22টা যে বিজোড় সংখ্যা আছে সেগুলোকে যদি আমরা স্কোয়ার করি, প্রত্যেকটাকে স্কোয়ার করে সেগুলোকে যদি আমরা n এর মান হিসেবে ব্যবহার করি, তাহলে n⁴ পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের মোট দাঁড়াচ্ছে কত n এর মান? শুরুতে আমাদের জোড় সংখ্যার জন্য ছিল আমাদের 1010টি, এবং বিজোড় সংখ্যার জন্য আমরা কয়টা পাচ্ছি? 22টা। আর সেই 22টা কিন্তু আমাদের 1² মানে 1, আবার 3² মানে 9, আবার 5² মানে 25, 7² মানে 49, এভাবে করে n এর মান। তাহলে আমাদের মোট দাঁড়াচ্ছে n এর মান কয়টি? 1032টি। তো আমাদের n এর সম্ভাব্য সকল মান হলো 1032টি। তাহলে আমাদের 1032টি পূর্ণ সংখ্যা n আছে, যার কারণে n⁴ পূর্ণবর্গ সংখ্যা। অ্যান্সার হবে 1032। ধন্যবাদ।